দেখো, দ্য ওয়াস্টল্যান্ড, তাহলে বানানটা কি হবে? ওয়াস্টল্যান্ডের বানানটা ঠিক মতো রাখবা, বানানটা যেন ভুল না হয়। এখন তোমাদের যে কবিতায় আসুক সেগুলো হবে কি এক একটা পর্ব, কিন্তু মূল কবিতার নাম কি থাকবে? মূল কবিতার নাম বিরানভূমি হইতেছে দা ওয়াস্টল্যান্ড। ওয়েস্টল্যান্ড। ওয়াস্টল্যান্ডের অন্তর্ভুক্ত যেগুলো আছে সেগুলো এক একটা অংশ, খণ্ড। তা আমরা সেটা পড়ে যাব। তাহলে দেখো ওয়াস্টল্যান্ড সম্পর্কে আমরা আগে জেনে নেই। দেখো, টি.এস. ইলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড এই কাব্যটিতে পৃথিবীকে ঊষর বা বিরান ভূমি বলে হিসেবে তুলে ধরা হয়েছে। অনেক সমালোচক এই নামকরণের পিছনে বিভিন্ন ঊষর ভূমির ব্যাখ্যা টেনে এনেছেন, যেমন আর্থারিয়ার যুগের কিংফিশারের রাজ্যকে ঊষর বা বিরান ভূমি বলা হতো। তাহলে এখানে আমরা একজন ব্যক্তির নাম পাইলাম, নাম কি? কিং ফিশার। কারণ হচ্ছে যে এই ব্যক্তির নাম আমরা পরবর্তীতে যে কোনো একটা কবিতার ক্ষেত্রে এই নামটা পাবো, কিংফিশার। কিংফিশার তার রাজ্যটাকে ঊষর ভূমি বলা হয়েছে, কারণ এখানে ছোট্ট একটা কথা বলে নেই, সেখানে হইতেছে রাজা যদি অসুস্থ থাকে তার রাজ্য কি হবে বলো? রাজা যদি তেমন অসুস্থ থাকে তাহলে তার রাজ্য কি হবে? তার রাজ্যও অসুস্থ, অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। এইটাই বলা হয়েছে যে কিংফিশারের রাজ্যকে ঊষর বা বিরান ভূমি, কারণ রাজা অসুস্থ হইলে তার রাজ্য মরুভূমির মতো হয়ে যায়। সেই সময়ে মানে ওই যুগে অবাধ যৌনাচার, ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ সম্পাদিত হতো। রাজ্য আমাতদের দ্বারা কয়েকজন নারী ধর্ষিত হতো, মানে রাজদরবারে যারা থাকতো তাদের দ্বারাও হইতো। ফলে রাজ্যে নেমে আসতো কি দুর্যোগ, ফসল ফলা বন্ধ হয়ে যায়, খরার মাটি ফেটে চৌচির হতে থাকে। অবশেষে একজন খাঁটি পবিত্র হৃদয়ের ব্যক্তির দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠা হলে রাজ্যের ঊষরতা দূর হয়। আবার কিং ইডিপাসের রাজ্যকে ঊষর ভূমি বলা হয়। ভাগ্যের নির্মম খেলা, ইডিপাস যখন নিজের মাকে বিয়ে করে নিজের মায়ের গর্ভে সন্তান জন্ম দেয়, তখন তার রাজ্য কি পঙ্কিলতার অভিশাপে মরুভূমির মতো ঊষর হয়ে যায়, শেষ হয়ে যায়। তার রাজ্যে খরা দেখা দেয়, ফলে গাছের বাকল কাটলে রক্ত ঝরে, নারীর গর্ভে সন্তান উৎপাদন বন্ধ হয়ে যায়। রাজ্যের মানুষের মাঝে অলৌকিক বন্ধাত্ম দেখা দেয়। পরবর্তীতে কিং ইডিপাস সব রহস্য উদ্ঘাটন করতে পারেন এবং নিজেকে অন্ধ করে বনবাসে চলে যান। তাহলে এখানে ওয়াস্টল্যান্ড অর্থটা ব্যাখ্যার সাথে কি মিলতেছে? আবার দেখো, একই সাথে টাইটানদের যুগে তাদের রাজ্যে ঊষরতা দেখা দেয় কেবল মহান ঈশ্বরকে ভুলে যাবার কারণে। রাজ্যে রোগ, শোক, দুর্ভিক্ষ ইত্যাদি দেখা দেয়। অবশেষে জিউস পুত্র তাদের দেবতাদের রুশ থেকে রক্ষা করে। পূর্বে পৌরাণিক বা অন্যান্য অনেক কবিদের লেখায় বিভিন্ন ওয়েস্টল্যান্ড বা বিরান ভূমির পরিচয় মেলে। সকলের বর্ণনায় একটা মিল ছিল, তা হলো মানুষের নৈতিক স্থলন, মানে পতন ঘটছে, আত্মিক মৃত্যু। অবশেষে কি করছে তারা? ঈশ্বরের কাছে আত্মসমর্পণ বা মুক্তি। সবশেষে কি করছে বলো? ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে। একটা লাস্ট কবিতা আছে থান্ডার, হোয়াট দ্য থান্ডার সেড। সেখানে ওই কবিতার শেষে তারা যখন মানুষেরা মুক্তির জন্য প্রার্থনা করে, তখন প্রজাপতির দ্বারা তারা তিনটা শব্দ শুনতে পায়, ডা ডা ডা। এটার মাধ্যমে তারা মুক্তি পাওয়ার চেষ্টা করে। এটা আমরা আসবো, কবিতাগুলো সুন্দর সুন্দর। এখানে দ্য ওয়েস্টল্যান্ড কাব্যে ইলিয়ট একই বিষয় নতুন করে চিত্রিত করেছে। এখানে দেখা যায় তিনি ইংল্যান্ড তথা পুরো পৃথিবীটাকেই তিনি ঊষর বা বিরান ভূমি হিসেবে তুলে ধরেছেন। কারণ এখানে অবাধে যৌনাচার, হত্যা, রাহাজানি, পঙ্কিলতা, অনুর্বর জমি, নৈতিক মৃত্যু, আত্মিক পচন ইত্যাদির বর্ণনায় পৃথিবীকে অঙ্কন করেছেন এই ইলিয়ট। অবশেষে সব কবির মতো তিনিও মানব জাতির আত্মিক পুনর্জাগরণের পথ দেখেছেন। আত্মিক পুনর্জাগরণ বলতে কি? আত্মাটাকে সঠিক পথে পরবর্তীতে ফিরিয়ে আনা, তার মানে কি? ঈশ্বরের কাছে প্রার্থনা করে মুক্তি পাওয়া। সেই সেই আশাটা ব্যক্ত করে কবি কি করেন? তার কবিতা শেষ করেন। ক্লিয়ার? তাহলে এখন ওয়াস্টল্যান্ড সম্পর্কে আমরা জানতে পারছি কিছুটা। এখন দেখো, জি, ওয়াস্টল্যান্ড এই কাব্যের কয়টা অংশ মোট? আর এই 5টা। ওয়াস্টল্যান্ড কাব্যের জন্যই এই 1948 সালে কিন্তু তিনি টি.এস. ইলিয়ট সাহিত্যে নোবেল প্রাইজ লাভ করেন। দেখো, তাহলে পুরো কাব্যে তার 5টা খণ্ড বিভক্ত। খণ্ড হইতেছে কি? 1 নম্বর দ্য বুরিয়াল অফ দ্য ডেড, 2 নম্বর এ গেম অফ চেস, 3 নম্বর দ্য ফার্স্ট সারমন, 4 নম্বর ডেথ বাই ওয়াটার, 5 নম্বর হোয়াট দ্য থান্ডার সে। ক্লিয়ার? তাহলে এই 5টা পর্ব, এই 5টা পর্যায়ের মধ্যেই কবি তৎকালীন সময়ে ইংল্যান্ডের মানুষের নৈতিক স্থলন, অন্যায়, অত্যাচার, যৌনাচার, হত্যা, রাহাজানি, আধ্যাত্মিক মৃত্যু, মুক্তি সবগুলোই তিনি তুলে ধরেছেন। ক্লিয়ার? জি, আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার হইলে চলো আমরা নেক্সট চলে যাই। দেখো,
এখন আমরা দ্য ওয়াস্টল্যান্ডের অন্তর্ভুক্ত কবিতা কোনটা আমাদের প্রথম কবিতা? The Burial of the Dead. দ্য বুরিয়াল অফ দ্য ডেড অর্থটা মৃতদের মৃতের সমাধি। সমাধি। আচ্ছা দেখো, কবিতাটি একটি ঋতুর বর্ণনা দিয়ে শুরু হয়। এপ্রিল মাসকে নিষ্ঠুরতম মাস হিসেবে দেখিয়েছে। সে তুলনায় শীতকে কিছুটা দয়াদ্র হিসেবে উপস্থাপন, মানে শীতটাকে একটু দরিদ্রদের অবস্থান হিসেবে তুলে ধরা হয়েছে। আসলে তিনি সময় এবং প্রাকৃতিক দৃশ্যগুলোকে অস্পষ্টভাবে উল্লেখ করেছেন। এর মাধ্যমে তিনি নির্দিষ্ট কিছু স্মৃতিচারণও করেছে, যেমন স্টার্নবার্গারসি এইখানে বৃষ্টিপাত, তারপর হফগার্টেন শহরে কফি খাওয়া, শিশু বয়সে চাচাতো ভাইয়ের সাথে স্লেজিং করা ইত্যাদি। অর্থাৎ দ্য ওয়াস্টল্যান্ড কাব্যের প্রথম অংশ মৃতদের সমাধি, আর অন্য অংশে হইতেছে কি বক্তব্যের পূর্বাভাস, অর্থাৎ পৃথিবী ঊষর অনুর্বর আত্মিক মৃত মানুষের পূর্ণ সৃষ্টির মাস, জীবনের মাস এই এপ্রিল। তার মানে নিষ্ঠুরতম মাস বলা হয়েছে কেন? কারণ এটা দরিদ্রদের কাছে কি কষ্টে, আর উচ্চবিত্তদের কাছে আনন্দের। ভোগ বিলাসের, আনন্দের। আচ্ছা দেখো, এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ ব্রিডিং। এখন আমরা ভেঙে ভেঙে পড়ি। এপ্রিল মাস হইতেছে কি নিষ্ঠুরতম মাস। ব্রিডিং মানে কি জন্ম দেওয়া, তাহলে অবশেষে জন্ম দেয়। এখানে দেখো শব্দটা কি হবে? LILACS কি হবে? লাইলাক্স। হ্যাঁ, লাইলাক। এই লিলাক কেউ বলবে না, লাইলাক হইতেছে এক ধরনের ফুল। এই ফুলটাকে মানুষের জীবনের প্রতীক হিসেবে তোলা ধরা হয়েছে এখানে, লাইলাক ফুল। তাহলে লাইলাক্স আউট অফ দ্য ডেড ল্যান্ড, তাহলে অবশেষে কি লাইলাক ফুল এই ওয়াস্টল্যান্ড ঊষর ভূমি বা বিরান ভূমিতে জন্ম নেয়, মিশে যায় মেমোরি অ্যান্ড ডিজিয়ার, স্মৃতির আর বাসনায়, স্টায়ারিং জাগ্রত হয়, স্টায়ারিং ডাল রোডস উইথ স্প্রিং রেইন। কিভাবে জাগরিত হয়? মৃত পায় শিকড়ে বাসন্তী বর্ষণ ঢেলে। নির্দিষ্ট টাইমে ক্লাসে আসে না। উইন্টার কিপস আস ওয়ার্ম, তার মানে কি নিষ্ফলা শীত দেখিল উষ্ণ মোদে, তার মানে শীত যেন কি নিষ্ফলা শীত রেখিল উষ্ণ মোদে, তার মানে শীত আমাদের কি করে উষ্ণ করে দেয় না। দেখো ভালো করে বুঝতে হবে, উইন্টার কিপস আস ওয়ার্ম, শীত যখন আসে, শীতের মধ্যে যখন হালকা একটু গরম আসে, গরম পরে হালকা একটু রোদ হয়, উষ্ণতা লাগে কি না আমাদের, বলো? লাগে। আচ্ছা, আগে শীত পরে কি উষ্ণতা। তার মানে মানুষ যখন পূর্ণতা পায়, পূর্ণ মানে ভালো কাজ করে, ভালো কাজ করার পর তাদের মনের ভিতরে একটা তথ্য চলে আসে বা অটোমেটিক চলে আসে যে আমি একটা ভালো কাজ করছি। তারপরে যখন সে খারাপ কাজ করে, পূর্ণ কাজের চাইতে খারাপ কাজে বেশি কি করে আনন্দ পায় কি না? পূর্ণ কাজের চাইতে খারাপ কাজে কিন্তু মানুষ বেশি আনন্দ পায়। এই জন্য বলছে যে শীতের পরে কি হয়, শীত আমাদের একটু উষ্ণতা করে দেয়। তার মানে পাপ কাজ ভালো, তারপরে মানুষ যখন খারাপ কাজ করে সে কি করে আনন্দিত পায়, এটাই বুঝাইছে এখানে। কভারিং ঢেকে দেয়, আর্থ ইজ ফরগেটফুল স্নো ফিডিং। ফরগেটফুল স্নো মানে কি এই বিস্মিত তুষার, অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে পার্থিব জগতে মানুষ কি করে নিজের আত্মাটাকে, আত্মিক পরিচয়টাকে ভুলে যায়, যে আমি একজন মুসলিম, যে আমার পাপ আছে, আমার পূর্ণতা আছে, এটা মানুষ ভুলে যায়। কারণ আমি ভালো কাজ করছি, আমার কি হয়েছে, সব হয়েছে। এটা ভুলে গিয়ে মানুষ কি করে খারাপ কাজে বেশি আনন্দ পায়। এ লিটল লাইফ উইথ ডায়ার্ড টিউবার্স, মৃত পায় শিকড়কে জেলে সামান্য প্রাণের আলো। তার মানে কবি বলছে এপ্রিল হলো কি সব মাসের মধ্যে সবচেয়ে নিষ্ঠুর মাস, কারণ মৃত মাটির বুক চিরে কি হয় লাইলাক ফুল ফুটে, যা মনে করিয়ে দেয় স্মৃতি আর ভালোবাসার কথা। বসন্তের বৃষ্টি সেই পুরনো ব্যথাময় অতীতকে জাগিয়ে তোলে, অথচ শীতকাল যেন ছিল কি তুলনামূলকভাবে উষ্ণ, কারণ তুষারপাত কি করতো, মাটিকে ঢেকে রাখতো, যেমন করে স্মৃতিগুলোকে চাপা দেওয়া যায়। তখন জীবনের অবস্থা ছিল যেন শুকিয়ে যাওয়া সেই মূলের কন্দ মানে কি মূল বা গাছের গোড়া, যেটা মাটির নিচে লুকিয়ে থাকে বা দমিয়ে রাখে। সামার সারপ্রাইজড আস কামিং ওভার দ্য স্টার্নবার্গাস। দেখো, সামার সারপ্রাইজড আস কামিং ওভার দ্য স্টার্নবার্গ
তোমরা বলো না কেন, শোনো সাথে সাথে উচ্চারণটা। স্টানবার্গাস। Sternberger আচ্ছা, Burgess. গ্রীষ্ম কি করে আমাদের অবাক করে দেয়। দেখো, সামার সারপ্রাইজ আস, গ্রীষ্ম আমাদের কি করে অবাক করে দেয়। কারণ দেখো, ভালো করে বুঝো, মানুষ কি করে, মানুষ পুণ্যের চাইতে পাপের দ্বারাই বেশি কি করে আনন্দিত হয় কিনা। আনন্দিত। আচ্ছা, হ্যাঁ। তাহলে আনন্দিত হয়ে যায়, বেশি আনন্দ পায়। কিন্তু যখন এই পাপ কাজ করার পর যখন আবার পুণ্য কাজ করতে যায়, অবাক হয় যে আমি মাত্র পাপ কাজ করলাম, করার পর যখন তওবা করে তখন তার ভিতরে একটা ভয় চলে আসে। তাহলে রীতিমতো অবাক হওয়ার মতো। এই জন্য বলছে গ্রীষ্ম আমাদের কি করে দেয়, অবাক করে দেয়। এবং স্ট্যানবার্গার্স, স্ট্যানবার্গার্স হইতেছে কি জার্মানির মিউনিক হ্রদের একটা নাম, হ্রদের নাম। স্ট্যানবার্গার্স কি জার্মানির একটি মিউনিকের একটা হ্রদের হ্রদের নাম। নাম। এখানে তোমার রূপ প্রতীকী অর্থে তুলে ধরা হয়েছে আর কি। তা স্টানবার্গাস হ্রদ পার হয়ে উইথ এ শোয়ার অফ রেইন, এক পশলা বৃষ্টিতে ভিজে, উই স্টপড ইন দা কলোনেট, থেমেসি থমকে মোরা স্তম্ভ সরে। মানে কি কলোনেট, মানে কি বৃক্ষের সারি, সারি সারি বুঝো না, স্তম্ভ সারি, তার মানে সারি সারি। উই ওয়েন্ট অন দ্য সানলাইট ইনটু দ্য হাফ গার্ডেন, তারপর হেঁটেছি রোদের আলোয় হাফ গার্ডেনের কি অভ্যন্তরে। এই হাফ গার্ডেন কিন্তু একটা পার্কের নাম। কোথায়? ওই জার্মানির মিউনিক শহরের একটা হ্রদের নাম হইতেছে স্টানবার্গার্সি, এবং বাগানের নাম কি Hofgarten. দেখো, বিং গার, এটা কিন্তু তাদের ভাষা, জার্মানি ভাষা। বিং গার, আইন রুশিয়ান স্ট্যাম্পড, তারপর আউস, তারপরে কি লেটুইন, ইক, তারপরে কি বলবো ডেওয়াস্ট্রাস, ডেওয়াটিস, যেটা ওদের ভাষা। অর্থাৎ এখানে বলতেছে যে কি আমি নই কোনো রাশিয়ান, আমি বিশুদ্ধ জার্মান, লিথুনিয়া। দেখছো, লিথুনিয়া তার মানে কি এটা জার্মান ভাষা, কিন্তু জার্মান ভাষা তো আমরা উচ্চারণ করে বলতে পারবো না। তবে বলতেছি বিঙ্গার কি কেনাইন, রাশিয়ান স্ট্যাম, আউস, তারপরে কি লিথুয়ান, ইট, ডেওয়াস্টেস। অর্থাৎ আমি কোনো রাশিয়ান নয়, আমি কি রকম, আমি জার্মান লিথুনিয়ার বিশুদ্ধ একজন। And when we are children staying at the Archidaks, যখন আমি শিশু ছিলাম তখন আমি কি করতাম, আমি আমার ডিউকের প্রাসাদে আমি আমার শৈশব কাটিয়েছি। মাই কাজিনস হি টোক মি আউট অন স্লেড, আমার মামাতো ভাইয়ের সাথে প্রাসাদে কার সাথে কাটাইছে, তার মামাতো ভাই। এবং হি টুক মি আউট অন এ স্লেড, সে স্লেড করে নিয়ে যেত মোড়ে, মানে সে স্লেডে করে আমাকে এদিক সেদিক নিয়ে যেত। এই স্লেড বলছিলাম মনে আছে? জি ভাইয়া। অর্থাৎ ওই যে বরফের মধ্যে কুকুর দ্বারা বা বিভিন্ন ঘোড়া দিয়ে যেগুলো যাতায়াত করে মানুষ বরফের মধ্যে, সেই স্লেড এটা অর্থে বোঝাইতেছে। অ্যান্ড আই ওয়াজ ফ্রাইটেনেন্ট, আমি ভয় পেতাম পরে যাবার জন্য, যদি পরে যেতাম এটা নিয়ে আমি ভয় পেতাম। হি সেইড ম্যারি, সে বলেছিল ম্যারি। তার মানে এখানে নামটা কি, যে এখানে তার সাথে ভ্রমণ করতেছে মেরি। কবিতা, মানে এখানে কবিতা যে বর্ণনা করতেছে, এখানে তো লেখক লেখছে কিন্তু কবিতার বর্ণনাকারী বা স্পিকারটা কে, মেরি। ম্যারি। হ্যাঁ, মেরি বলতেছে কি, মেরিকে তার চাচাতো ভাই বলতেছিল ম্যারি হোল্ড অন টাইট, মেরি শক্ত করে ধরে থেকো, অ্যান্ড ডাউন উইথ ওয়েন, এরপর স্লেড করে নেমেছি পাহাড়ের ঢাল বেয়ে। পাহাড়ের ঢাল বেয়ে কি করতেছে, নিচের দিকে নেমে আসতেছে আর কি। ইন দ্য মাউন্টেন্স দেয়ার ইউ ফেল ফ্রি, ওই পাহাড়ি পরিবেশে নিজেকে স্বাধীন চেতা লাগে। আই রিড মাস অফ দ্যাট নাইট অ্যান্ড গো সাউথ ইন দ্য উইন্টার, আমি করেছি উপভোগ পুরো রাত্রি, শীতে দক্ষিণে কি চলেও গিয়েছি। তার মানে এই অংশ কবি একজন নারীর স্মৃতিচারণ তুলে ধরেছে। তিনি বলছেন গ্রীষ্ম হঠাৎ করে বৃষ্টি নিয়ে এসেছিল, তখন তারা স্টেনবার্গাজের ধারে একটা কলোনির, মানে কি ওই যে বৃক্ষের সারি, ওই জায়গায় তারা আশ্রয় নেয়। পরে তারা রোদে হাঁটতে হাঁটতে কোথায় হাফ গার্ডেনের বাগানে পৌঁছায়, সেখানে বসে কফি খায়, দীর্ঘ সময় গল্প করে। এরপর সেই মেরি বলেন তিনি রুশ নন, তিনি কি কোথা থেকে আসছে, লিথুনিয়া থেকে, লিথুনিয়া। তবে তিনি একজন অর্থাৎ খাঁটি জার্মান। এরপর তার শৈশবের একটা স্মৃতি বলা হয়, যেখানে কি আর্চ ডিউকের বাসায় তার সময় যে কাটে, যখন একবার তার চাচাতো ভাই তাকে স্লেডে করে পাহাড়ে নিয়ে গেছিল, তখন তিনি ভয় পেয়েছিলেন। তার চাচাতো ভাই বলেছিল মেরি শক্ত করে ধরো। তারপর তারা একসাথে পাহাড়ের নিচে নেমে এসেছিল। তিনি বলেন পাহাড়ে গেলে কি হয়, মুক্তি, নিজেকে স্বাধীন মনে হয়। এরপর তিনি রাতভর
কি করেন, সেখানে সময় কাটান এবং দক্ষিণ দিকে চলে যান। ক্লিয়ার? জি ভাইয়া। তারপর দেখো, হোয়াট আর দ্য রুটস। রুটস মানে কি? রুটস মূল বা শিকড়। হোয়াট আর দ্য রুটস? দ্য ক্লচ। ক্লচ মানে কি? আঁকড়ে ধরা। তাহলে কোন সে শিকড় যা মাটি আঁকড়ে থাকতে পারে? হোয়াট ব্রাঞ্চেস গো। কোন সে শাখা সেটা গজিয়ে উঠতে পারে? আউট অফ স্টনি রাবিশ, পাথরের আবর্জনা ভেদ করে। তাহলে ব্রাঞ্চ মানে কি? শাখা। অর্থাৎ একটা গাছের থেকে দেখবা ছোট ছোট শাখা বের হয় না নতুন করে, একদম শিকড় থেকে গজায় না? দেখছো কখনো? একটা গাছ যখন হ্যাঁ ভাইয়া। পরিপক্ক হয় তখন দেখবা গাছের শিকড় থেকে আরেকটা ইয়ে হয়, একটা গাছ ছোট ছোট গাছ হয়ে যায়। এগুলো তো ছোট ছোট পোলাপান কেটে ফেলে বা ছাগলে খায় এরকম। এই জন্য বলতেছে যে কোন সে শিকড় যেটা মাটি আঁকড়ে থাকতে পারে, অথবা কোন সে শাখা যেটা গজিয়ে উঠতে পারে, কি ভেদ করে? পাথরের আবর্জনা ভেদ করে। সন অফ ম্যান, হে মানব, ইউ ক্যান নট সে, তুমি তা বলতে পারো না, অর গাইস, অনুমানও করতে পারো না, ফর ইউ নো অনলি, কারণ তুমি কেবল কি জানো? এ হ্যাপ অফ ব্রোকেন ইমেজ, ভাঙা ভাঙা রূপকের স্তূপ, হোয়ার দ্য সান বিটস, যেখানে সূর্যের তেজ। এ হ্যাপ অফ ব্রোকেন ইমেজ মানে কি? ভাঙা ভাঙা কিছু ছবির বা রূপকের স্তূপ। তার মানে কি? ভাঙা ভাঙা। তাহলে এই যে আমার আধ্যাত্মিক বা আত্মিক যে একটা মৃত, এই মৃত্যুটা জীবনটা কি হয়ে যায়? একদম বিচ্ছিন্ন হয়ে যায় অনুভূতি থেকে। সে আর একদম একদম যে মারা গেছে সে কোনো কিছু অনুভূতি করতে পারবে? তার ভিতরে কোনো অনুভূতি থাকবে? না। এই জন্য বলছে যে আধুনিক আত্মিক মৃত জীবনকে বিচ্ছিন্ন কিছু অনুভূতির সঙ্গে তুলনা করা হয়েছে। হোয়ার দ্য সান বিটস, যেখানে সূর্যের তেজ, এন্ড দ্য ডেড ট্রি গিভস নো শেল্টার, মৃত পায় বৃক্ষ দিতে পারে না কোনো আশ্রয়। নো শেল্টার, না শোনাতে, শেল্টার মানে আশ্রয়। দ্য ক্রিকেট নো রিলিফ, না শোনাতে পারি কি? ক্রিকেট মানে কি? ঝিঝি পোকা। হ্যাঁ, ঝিঝি পোকা। অর্থাৎ ঝিঝি পোকা কি? প্রশান্তির কোনো সুরও শোনাতে পারে না। অ্যান্ড দ্য ড্রাই স্টোন অন সাউন্ড অফ ওয়াটার, যেখানে শুকনো পাথরে কি নাই? জলের কোনো উচ্ছ্বাস নাই। অনলি, কেবল আছে কি? দেয়ার ইজ শ্যাডো আন্ডার দিস রেড রক, আশ্রয় ওই লাল পাথরের ছায়া। তাহলে এইখান থেকে একটা ব্রিফ প্রশ্ন আসছিল যে হোয়াট ইজ রেড রক? রেড রক, রেড রক, এখান থেকে এই তাহলে দেখো এই রেড রক শব্দটা কোথায় পেলে আসা? মাঝে। আচ্ছা, এই কবিতার মাঝে। এখন তুমি রেড রক যদি কবিতা না পড়ো তাহলে রেড রক বুঝতা না। এখন বলছে যে শুকনো পাথরে কি নাই? জলের উচ্ছ্বাস নাই। আবার মৃত প্রায় যে গাছগুলো সেগুলো আশ্রয় দিতে পারে না। ঝিঝি পোকারা শান্তির সুর দিতে পারে না। তাহলে শান্তি আছে কোথায়? দেয়ার ইজ শেডো আন্ডার দিস রেড, একদম কি? লাল পাথরের ছায়া। এখন রেড রক জিনিসটা কি? পাথরে গেলে তো শান্তি পাওয়া যায় না, গরমকালে পাথরের উপর বসে দেখো। গ্রীষ্মকালে বা গরম প্রচন্ড রোদে পাথরের উপর দাঁড়ানো যায়, বসা যায়? না ভাইয়া। তাহলে এই রেড রকটা কি? অর্থাৎ খ্রিস্ট ধর্মকে বোঝানো হয়েছে। রেড রক দ্বারা কি কাকে বোঝানো হয়েছে? খ্রিস্ট খ্রিস্ট ধর্ম। ধর্ম। তার মানে খ্রিস্ট ধর্মের নীতিতে আসলে কি পাওয়া যাবে? খ্রিস্ট ধর্মের নীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী জীবনযাপন শান্তি। করলে শান্তি, আশ্রয় সব পাওয়া যাবে। তাহলে এখানে রেড রক দ্বারা কি বুঝাইছে বুঝছো এখন? জি ভাইয়া। পোলাপান যদি না পড়ে তাহলে তো পাবে না। কামিন আন্ডার দ্য শেডো অফ দিস রেড ডগ, এখন বলতেছে চলে এসো এই লাল পাথরের ছায়ার তলদেশে। লাল পাথরের ছায়ার এখন তারপর দেখো, এন্ড আই উইল শো ইউ সামথিং ডিফারেন্ট ফ্রম আইদার, আমি দেখাবো তুমি যা দেখেছো তার থেকে আরো ভিন্ন কিছু। ইউর শ্যাডো অ্যাট মর্নিং স্ট্রাইডিং বিহাইন্ড ইউ, সকালে যে ছায়া তোমার পিছু পিছু চলে। অর ইউর শ্যাডো অ্যাট ইভিনিং রাইজিং টু মিট ইউ, বিকালে চলে কি? সামনাসামনি। অর্থাৎ যখন তুমি সকালে চলবা তোমার ছায়াটা পিছনে থাকে, বিকেলে চললে ছায়াটা কোথায় থাকে? একদম তোমার সামনাসামনি থাকে। আই উইল শো ইউ ফেয়ার ইন এ হ্যান্ডফুল অফ ডাস্ট, আমি তোমাকে দেখাবো এক মুঠো ধুলি যা তোমাকে ভয় বা ভীত করে। এই অংশ কবি ধ্বংসপ্রাপ্ত সেই রুক্ষ নিষ্প্রাণ ভূমির চিত্র তৈরি করেছেন। তিনি জিজ্ঞাসা করেন এই পাথরে আবর্জনার ভিতর থেকে কি কোন ধরনের শিকড়গুলো জন্ম নিতে পারে বা কোনো ডালপালা গজাতে পারে কিনা। তারপর তিনি মানব জাতিকে সম্বোধন করে বলেন, সবাই জানো না
কারণ তোমরা অনেক কিছু জানো না, কারণ তোমরা কি দেখতে পাও, এই পার্থিব জগতে ভাঙ্গা, সবকিছু ভাঙ্গা এলোমেলো পার্থিব জগৎটা দেখতে পাও, যেখানে রোদ তীব্রভাবে পড়ে শুকনো গাছে, এখানে শুকনো গাছের মৃত গাছগুলোতে কি নাই, কোনো আশ্রয় নাই, ঝিঝি পোকা কোনো সান্ত্বনা দিতে পারে না, অথবা শুষ্ক পাথরের ভিতরে কোনো জলের ধ্বনিও শোনা যায় না। তাহলে কি এই ধ্বংসস্তূপের মাঝে শুধু আছে কি লাল পাথরের নিচে ছায়া, অর্থাৎ খ্রিস্টের নিয়ম অনুযায়ী চললে, জীবনযাপন করলে তবে শান্তি পাওয়া যায়। কবির সেই ছায়া আশ্রয় নেওয়ার জন্য, অর্থাৎ খ্রিস্টের ধর্মের অনুসারী হয়ে জীবন পরিচালনার জন্য কি করছে, আহ্বান জানিয়েছে। ক্লিয়ার? ফ্রিজ ওয়েট দেয়ার উইন্ড, প্রাণ শীতল করা হাওয়া বয়, দেয়ার হ্যামার জো, স্বদেশের প্রান্তরে প্রান্তরে। এগুলো কিন্তু জার্মান ভাষা। মেইন আইরিশ কিন, আইরিশ মেয়েটি হৃদয় কাতর, উই ওয়েলিস্ট ডু, কোথায় খুঁজবো তোমায়, ইউ গেভ মি হায়াসিন্থ ফার্স্ট এ ইয়ার এগো, তুমি আমাকে দিয়েছিলে এক গুচ্ছ পানা ফুল 1 বছর আগে। তাহলে এখানে একটা শব্দ পাইলাম কি, হায়াসিন্থ। তার মানে হায়াসিন মানে পানা ফুল। দেখছ, পানা ফুল। হ্যাঁ দেখছি, যদি এই আমাদের দেশেরটা হয়ে যখন থাকে। পানাগুলা আসে দেখবা কত সুন্দর সুন্দর ফুল দেখা যায়, ফুলের শাড়ি। দে কল্ড মি দ্য হায়াসিন, লোকে আমাকে বলতো পানা কন্যা বলে। তাহলে এখানে মেরিকে কি বলা হইতেছে, হায়াসিন্থ। অর্থাৎ দেখো এখানে পরের লাইনটাই আমরা পাবো, হায়াসিন বলছিল কি, ইউ গেভ হায়াসিন ফার্স্ট ইয়ার এগো, তুমি আমাকে দিয়েছিলে এক গুচ্ছ পানা ফুল 1 বছর আগে। দ্য কল্ড মি, দ্য কল্ড মি দ্য হায়াসিন, লোকে আমাকে বলতো পানা কন্যা বলে। ইট হোয়েন উই কাম ব্যাক, তারপরও যখন আমরা দেরিতে ফিরে আসি, লেট ফিরে আসি দেরিতে, ফ্রম দ্য হায়াসিন গার্ডেন, পানা ফুলের বাগান থেকে, ইউ ওয়ান্স ফুল অ্যান্ড ইউর হেয়ার ওয়েট আই কুড নট, তোমার হাত পরিপূর্ণ ছিল ফুলে, চুল চুল ছিল কি ভেজা, আমি পারিনি স্পিক, কথা বলতে, কোনো কথা বলতে, অ্যান্ড মাই আইস ফেইল্ড, আমার দৃষ্টি কি ছিল, ব্যর্থ ছিল, আই ওয়াজ নেইদার, আমি না ছিলাম। দেখো মাই আইস ফেইল্ড, মাই আইস ফেইল্ড মানে কি, আমার দৃষ্টিটা কি ছিল, ব্যর্থ ছিল বা অসাড় ছিল। অর্থাৎ মেরিকে যখন তার প্রেমিক পানা ফুল দিয়ে প্রেম নিবেদন করতেছিল, তখন কি তার চোখটা কি ছিল, লাজে, মানে শরম, এখন তো বুঝছো, শরমে ভরা ছিল। এই জন্য তার দৃষ্টিটা কিছুক্ষণের জন্য অন্যদিকে। একজন প্রেমিক, একজন প্রেমিক প্রেমিকাকে প্রস্তাব দিতে গেলে, ফুল দিতে গেলে, সে কি চোখের দিকে চোখ তাকিয়ে থাকতে পারে, পারে না। কিসের কারণে, লজ্জা বা শরমের কারণে ফুলটা দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে, এরকম কিছু বুঝাইছে এখানে। মাই আইস ফিল্ড, বুঝছো এখন তো? হ্যাঁ জি ভাইয়া। লিভিং নট ডেড, বেঁচে ছিলাম, বেঁচে না ছিলাম মৃত, অ্যান্ড আই নিউ নাথিং, আমি ছিলাম না চেতন যেন। তার মানে প্রস্তাব দেওয়ার সময় সে বেঁচে ছিল না, মৃত ছিল না, চেতন ছিল, এটা না। লুকিং ইনটু দ্য হার্ট অফ লাইট, হৃদয় মন্দিরে কোন সে আলো ছটায়, দ্য সাইলেন্স, সব ছিল নীরব হয়ে, ওয়েট আন্ডার লেস দেশ মের, সাগর শূন্য পড়ে রাখাল বালকটি বলছে মোরে। তার মানে কবি নিজের প্রিয়জনের প্রতি আহ্বান জানান, তিনি প্রিয়তমকে তার মনের কথা বলতে চায়, যা ভালোবাসা ও অপেক্ষার প্রতীক। এরপর কবি স্মরণ করেছে 1 বছর আগে প্রিয়জনের দেয়া পানা ফুলের কথা, যাকে পানা কন্যা বলা হয়েছিল। কবি এবং তার প্রেমিকা যখন পানা ফুল, অর্থাৎ স্পিকার, এখানে ধরো স্পিকারের সাথে আমরা তুলনা করতেছি, কবি স্পিকার এবং তার প্রেমিকা যখন পানা ফুলের বাগান থেকে সন্ধ্যায় ফিরে, তখন তিনি দেখতে পান প্রিয়জনের বাহু বাহু মানে হাতে ফুলে ভর্তি এবং চুল ভেজা ছিল, কিন্তু কবি অর্থাৎ স্পিকার তখনও তার ভালোবাসার কথা বলতে পারেনি। চোখ ভরা অন্ধকার, মনে হচ্ছিল জীবিতও না মৃতও না, কোনো কিছুই বুঝতে পারছিল না, শুধু আলোর অন্তরালে নীরবতায়, অর্থাৎ স্তব্ধ বা নীরব ছিল। ম্যাডাম সোসোস্ট্রিস ফেমাস ক্লেভারনেট, তাহলে এখানে একটি ব্যক্তির নাম পাইলাম, ম্যাডাম সোসোস্ট্রেস। আচ্ছা, ম্যাডাম সোসোস্ট্রিস এইতেছে এখানে একজন জ্যোতিষী, কাল্পনিক, কাল্পনিক জ্যোতিষী। ফেমাস ক্লেয়ার ভয়েনেট, ক্লেয়ার ভয়েনেট, তার মানে হইতেছে কি ভবিষ্যৎ বক্তা। তার মানে ম্যাডাম সোসাইটি হইতেছে একজন কি বিখ্যাত জ্যোতিষী বা ভবিষ্যৎ বক্তা। হ্যাড এ ব্যাড ক্লোড, প্রচন্ড সর্দিতে আক্রান্ত, নেভারথলেস, তারপরও ইজ নোন টু বি দ্য ওয়েসেস্ট উমেন ইন ইউরোপ, তিনি পুরো ইউরোপের সবচেয়ে কি বিজ্ঞ নারী। তার মানে কি জ্ঞান, অর্থাৎ এখানে এখানে একটা মজার কথা আছে, মজার কথা হইতেছে তিনি কি নারী, ওয়াইজেস্ট ওমেন। অর্থাৎ তার জ্ঞানটাকে তুলে ধরা হয়েছিল, যে কি করতো
তার জ্ঞানটা তুলে ধরা হয়েছে যে জ্যোতিষী যে সে যে ভাগ্য বা যে কোনো কিছু আগাম বলতে পারতো, এটা কিভাবে বলতে পারতো? মানুষের ভাগ্য গণনা করতে পারতো শুধুমাত্র দ্বারা তাস। কার্ড আছে না, তাস জাতীয় কার্ড আছে না, দেখছো তাস খেলায় কার্ড, জি ভাই। এরকম জাতীয় কার্ড দ্বারা সে মানুষের ভাগ্য গণনা করতে পারতো। এই ক্ষেত্রে সে বিখ্যাত ছিল। তাহলে এই যে কার্ড দিয়ে যে ভাগ্য গণনা, এটা কে করতে পারতো? Socrates. মনে রাখো, হ্যাঁ, ব্রিফের জন্য কাজে লাগবে। উইথ এ উইক পেক অফ কার্ড, তার হাতে থাকতো কি সর্বদা কিছু তাস। কি থাকতো? কি Tash. থাকতো? এই যে বললাম কার্ড, ওই যে তাস জাতীয় যে কার্ডগুলা খেলায়, তাস খেলায় ওইগুলা। হেয়ার সেড সে তাস দেখিয়ে বলতো, ইজ ইউর কার্ড, এই যে তোমার ভাগ্যের তাস। দ্যাট ডন্ট ফোনেশিয়ান সেলর, হে ফোনেশীয় নাবিক, দোজ আর পেয়ার্লস দ্যাট ওয়ার হিজ আইস লুক, ওই মুক্তগুলোই ছিল তোমার চোখ, দেখো সবে। হেয়ার ইজ বেলাডোনা দ্য লেডি অফ দ্য রোবস, আর এই হলো বেলাডোনার তাস, পাথরের রানী সে, দ্য লেডি অফ সিচুয়েশন, সে হলো ক্ষণিকের সঙ্গিনী। বেলাডোনা, বেলাডোনা হইতেছে কোনো এক ধরনের ঔষধ। বেলাডোনা কি এক ধরনের ঔষধ, কিন্তু এখানে বেলাডোনাকে বোঝানো হয়েছে কি হিসেবে? একজন পাথরের রানী। একজন হ্যাঁ, সুন্দরী নারী, অর্থাৎ যাকে সবসময় অর্থের বিনিময়ে পাওয়া যায়। আবার দ্য লেডি অফ দ্য রক্স, লেডি অফ দ্য রক্স Phoenician sailor means কোনটা? Phoenician sailors. Is your card the drowned নাবিককে Phoenician বোঝানো হয়েছে, sailor? ফোনেশিয়ান নাবিক। এখন এখানে সেলের তো নাবিক, কিন্তু ফোনেশিয়ান তার জাতীয়তা। কথা বুঝছো? এখানে কোনো ব্যক্তির নাম তো উল্লেখ করে নাই, মানে ব্যক্তির নাম সরাসরি দেয়ও নাই। দেখো এখানে ম্যাডাম সোসোস্টিস নামের একজন বিখ্যাত ভবিষ্যৎবাণী নারীর কথা উল্লেখ করা হয়েছে, যিনি অসুস্থ থাকলেও তার জাদুকরী তাজ দিয়ে সে ভবিষ্যৎ দেখাতে পারেন। এখন বুঝছো? এই যে দেখো, এই হ্যাঁ। ফোনেশিয়ান সেলর, এটা ফোনেশিয়ান সেলরের যদি নাবিকের কথা আমি উল্লেখ করতে যাই, তার নাম হইতেছে, তোমরা চতুর্থ কবিতায় বাবা ডেথ বাই ওয়াটার, সেখানে নাবিকের নাম হইতেছে ফ্লেবাস। নাম কি? সরি, ফ্লেবাস, হ্যাঁ, ফ্লেবাস, Phlebas. PHLEBAS, ফ্লেবাস, ফ্লেবাস, PHLEBS, ফ্লেবাস। ওইখানে বাবা ফোনেশিয়ান সেলর, কিন্তু ওই সেলর কি এইখানে ওই সেলরকে বোঝানো হয়েছে কিনা এটা তো সে মানে সরাসরি বলে নাই, এটা ইঙ্গিত দেওয়া, কিন্তু আমরা পাবো সেটা পরের কবিতায়। তাহলে ম্যাডাম সোসিস্টিস কি একজন ভবিষ্যৎবাণী, যিনি অসুস্থ থাকলেও তিনি তার জাদুকরী তাস দিয়ে ভবিষ্যৎ দেখাতে পারেন। তিনি যেসব বিষয়ে কার্ড দেখান সেগুলোর মধ্যে ডুবে যাওয়া ফোনিশিয়ান নাবিক, বেলাডোনা নামে পাথরের মালিকানার কার্ড রয়েছে, যা এক ধরনের কি ভবিষ্যৎ দিকগুলা নির্দেশ করে। হেয়ার ইজ দ্য ম্যান উইথ 3 স্টেপস অ্যান্ড হেয়ার দ্য হোয়েল, এই দেখো 3 গদাকারী লোকটির তাস, এই তার ভাগ্যচক্র। And here is the one-eyed merchant and this card, একজন এক চোখা বণিকের তাসও আছে, আর এই তাসটা, এখানে কয়টা তাসের কথা বলা হয়েছে? 3, কিন্তু 3টা, কিন্তু দেখো তাহলে একটার ভিতরে কি আছে? একজন এক চোখা বণিকের তাস আছে, আর এই তাসটা কি? হুইচ ইজ ব্ল্যাঙ্ক, যেটা শূন্য পড়ে আছে। ইজ সামথিং হেয়ার ক্যারিজ অন হিজ ব্যাক, এটাও তার ভেতরে কিছু বাণী ধরে রাখে। হুইচ আই এম ফরডেন টু সি, আই ডো নট ফাইন্ড, কিছু কিছু কিন্তু এটা পড়তে নিষেধ আছে আমার। আই কি বলছে? আই এম ফরগেটেন টু সি, নিষেধ কেন? অর্থাৎ তিনি এই সম্পর্কে কিছু, এই তার সম্পর্কে বলতে পারবে না, যেটা এক চোখা মানুষের বা বণিকের যে একটা তাস আছে, তার ভিতরে কি আছে এটা সে বলতে পারবে না, এটা নিষেধ। এই জন্য বলতেছে কি, যে আই ডো নট ফাইন্ড, আমি দেখি না, দ্য হ্যাংম্যান। দ্য হ্যাংম্যান কি? হ্যাংম্যান মানে কি? ঝুলন্ত মানুষ। ফাঁসিতে ঝোলা, ফাঁসিতে যে ঝুলে সেই লোকটি, অর্থাৎ এখানে কোন একজন দেবতাকে বোঝানো হয়েছে। কথা বুঝছো? এখানে আসলে ওই যে বলছে যে আমি এটা বলতে পারবো না, তাহলে এখানে বলছে প্রাচীন কোন দেবতাকে বোঝানো হয়েছে, অর্থাৎ যদি এটাকে রহস্য উন্মোচন করতে পারবে একমাত্র কে? এটা রহস্য উন্মোচন করতে পারবে সোসিস্টিস, কিন্তু তার উপর কি আছে? নিষেধাজ্ঞা আছে, এজন্য সে এটা বলতে পারবে না। ফেয়ার ডেথ বাই ওয়াটার, ভয়ানক সলিল সমাধি হয়েছে তার। আই সি
ক্রাউডস অফ পিপল, আমি দেখতে পাই জনতার ভিড়, ওয়াকিং রাউন্ড ইন এ রিং, বিশেষ চক্রে সবাই চলতেছে। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমায়। ইফ ইউ সি ডিয়ার মিসেস ইকুইটন, যদি তুমি প্রিয় মিসেস ইকুইটনের দেখা পাও, টেল হার আই ব্রিং দ্য হরোস্কোপ মাইসেলফ, তাকে নিশ্চয় বলবে আমি নিজে নিয়ে আসব তার কুণ্ঠি, তার মানে ভাগ্যটাকে। ওয়ান মাস্ট বি সো কেয়ারফুল দিস ডেজ, প্রত্যেকে থাকবে সতর্ক আজকাল। ম্যাডাম সোসোচিস তার ভবিষ্যৎ তাস দিয়ে ভবিষ্যৎবাণী বলতেছে যে তিনি বিভিন্ন প্রতীক দেখাচ্ছে, তিনটা চক্রের মানুষ, ভাগ্যের চাকা, এক চোখা বণিক, তারপরে ফাঁকা কার্ড। তিনি ফাঁসিতে ঝোলা লোকটির কার্ডও খুঁজে পান না, অর্থাৎ এই যে খুঁজে ফাঁসিতে ঝোলানো লোকটির খুব কার্ড আছে, কিন্তু সেটা তিনি কি করতে পারবেন না, ভবিষ্যৎটা অর্থাৎ তিনি বলতে পারবেন না। এখানে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। তারপর দেখতেছি কি যে সেই যে লোকটা ফাঁসিতে ঝুলে গিয়েছে তাকে কি করা হয়েছে, তাকে সমাধি দেওয়া হয়েছে, মানুষের জনতার ভিড়, সবাইকে বৃত্ত আকারে আছে। এবং এবং এই সসেস্টিস আবার উল্লেখ করে বলতেছে স্পিকারকে, যদি তুমি মিসেস ইকুইডনের দেখা পাও তাহলে তুমি কি করবে, আমাকে অবশ্যই আমাকে জানাবে। তবে কেন, কারণ ম্যাডাম সোসেস্টিস নিজেই তার রাশিফল নিয়ে হাজির হবে। এই জন্য তিনি বলেন আজকাল তোমরা সবাই সাবধান থাকবা। আনরিয়েল সিটি, কল্পনা বিলাসী শহর। তাহলে এখন যদি আসে যে হোয়াট ইজ আনরিয়েল সিটি, এটা ব্রিফ প্রশ্ন আছে তোমাদের, তাহলে আমরা কি উত্তর দিব, এটা ইমাজিনারি সিটি, অর্থাৎ মানে কাল্পনিক শহর। মনে থাকবে তো, অর্থাৎ এই আনরিয়েল সিটি দ্বারা কল্পনা শহর, অর্থাৎ এটাকে বোঝা হইতেছে কি যে আধুনিক শহর। কল্পনা শহর মানে কি, তোমার যা মন চাইবে তুমি কল্পনায় সেই শহরটাকে সাজাতে পারবা, পারবা কিনা, পারবো। এইটাকে বলা হয়েছে আনরিয়েল সিটি। আন্ডার দ্য ব্রাউন ফগ অফ এ উইন্টার ডাউন, শীতের সকালে বাদামি কুয়াশায় আবৃত, এ ফ্লাওয়েড ওভার লন্ডন ব্রিজ, একটি জনতার ভিড় চলে লন্ডন ব্রিজের উপর দিয়ে, সো মেনি, প্রচুর মানুষ। আই হ্যাড নট থট ডেথ হ্যাড আনডান সো মেনি, আমি কল্পনাও করিনি এত মৃত মানুষের ভিড় চলে অবিরত। সাই শর্ট অ্যান্ড ইনফ্রিকুয়েন্ট ওয়ার এক্সেলড, দীর্ঘশ্বাস, রস বা ধীর দুর্ঘটনা যেন মোহান্বিত সবে। অ্যান্ড ইস ম্যান ফিক্সড হিস আইজ বিফোর হিস ফিট, প্রত্যেকের দৃষ্টি নিজ নিজ পায়ে অবনবিত, অর্থাৎ নিচে পায়ের, যখন মানুষ চলে তখন কিন্তু সরাসরি পায়ের দিকে তাকায়, উপর দিকে তাকিয়ে থাকে না। তার মানে হইতেছে এটা যখন অনেক প্রচুর ভিড় হয়, কারণ পায়ের দিকে না তাকালে দেখবে পায়ের নিচে যদি কিছু থাকে তুমি পড়ে যেতে পারো, এজন্য মানুষ পায়ের দিকে তাকিয়ে হাঁটে ভিড়ের মধ্যে। ফ্লয়েড আপ দ্য হিল অ্যান্ড ডন কিং উইলিয়াম স্ট্রিট, তারা চলে পাহাড় বেয়ে, কি নাম ধরে, উইলিয়াম স্ট্রিট। কিং উইলিয়াম স্ট্রিট, অর্থাৎ রাজা উইলিয়ামের রাস্তার নাম ধরে। টু হোয়ার সেন্ট মেরি অলনোথ কিপড দ্য আওয়ার, যেখানে সেন্ট মেরি ওলনোথ অপেক্ষার প্রহর গুণে, উইথ এ ডেড সাউন্ড অন দ্য ফাইনাল স্ট্রোক অফ 9, মৃত্যুর ধ্বনি বাজে যেথায় নবধ্বনিতে। কিং উইলিয়াম স্ট্রিট এটা হচ্ছে কি লন্ডনের একটা জায়গার নাম। তারপরে মেরি অলনোথ, তার আগে একটা শব্দ আছে কি সেন্ট, সেন্ট মানে কি গির্জা, তাহলে অলনোথ, মেরি অলনোথ, এটা কি নাম হবে, লন্ডনের একটা গির্জার নাম, মনে থাকবে। হ্যাঁ। তারপর দেখো, there I saw one I knew and stopped him crying Seston, সেখানে দেখা হলো আমার সাথে পরিচিত একজনের, থামালাম তাকে, চিৎকার করে তাকে ডাক দিলাম। নাম কি, স্টেটসন। তাহলে স্টেটসন এই ব্যক্তিটা কি, এখানেও কিন্তু সে কাল্পনিক নাম, কারণ এখানে সবগুলো নামই তো কাল্পনিক। তারপর দেখো, ইউ হো ওয়ার উইথ মি ইন দ্য শিপস অফ মালাই, এটা মালাই শব্দ, মালাই, হে তুমি মালায়ে তোমার সাথে আমার দেখা হয়েছিল জাহাজে। মালাই মানে হইতেছে, মালাই মানে একটা যুদ্ধ, মালাই মানে কি, যেটা মূলত তোমার রোমান এবং কার্থেজদের মধ্যে হয়েছিল। এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল, মালাই রোমান আর কার্থেজদের মধ্যে। এটা যুদ্ধের নাম। তার মানে
হে হে তুমি মালাই, তোমার সাথে আমার দেখা হয়েছিল কোথায়? জাহাজে। দ্যাট ক্রপস ইউ প্ল্যান্ট লাস্ট ইয়ার ইন ইউর গার্ডেন, তুমি যে মৃত বীজ বুনেছিলে গত বছর তোমার বাগানে। এখানে ক্রপস মানে কি? মৃতদেহ। কিন্তু এখানে বীজকে বোঝানো হয়েছিল যেটা শুষ্ক বীজ, যেটা গজানোর মতো না। কিন্তু কবি বলতেছে তুমি যে আমাকে যে শুষ্ক বীজটা দিয়েছিলা গত বছর তোমার বাগানে, হ্যাজ ইট বিগান টু স্প্রোট, সেটা কি গজিয়েছে? কারণ যেটা শুষ্ক একদম গজানোর মতো না, তবু জিজ্ঞাসা করতেছে সেটা কি হয়েছে? উইল ইট ব্লম দিস ইয়ার, এই বছর কি ফুল দিয়েছে? অর হ্যাজ দ্য সাডেন ফ্রস্ট ডিস্টার্ব ইটস বেড, নাকি হঠাৎ তুষার ঝড় এই বাগানটাকে ঢেকে দিয়েছে? ওহ কিপ দ্য ডগ ফেয়ার হ্যান্ডস, আহা ওই বাগান থেকে কুকুরগুলাকে দূরে রাখবে। দ্যাটস ফ্রেন্ড টু ম্যান, যা মানুষের সাথে বসবাস করে। তাহলে এখানে কুকুরকে কার সাথে তুলনা করা হয়েছে? মানুষের সাথে। কারণ মানুষও তো কুকুরের মতোই প্রায়। কারণ কেন বলা হয়েছে? তার ভিতরে কুকুরের স্বভাব আছে। বর্তমান এই আধুনিক যুগে যেটা দেখা যায়। অর উইথ হিলস নেইলস হি উইল ডিগ ইট আপ এগেইন, তা না হলে তা কুকুরের তীক্ষ্ণ নখে কি করবে? তোমার বাগানটা মাটি খুঁড়ে সর্বনাশ করবে। ইউ হাইপোক্রাইট লেকচার মন স্যাম্বল মন ফায়ার, তুমি হে ভণ্ড মানুষ, তুমি শত্রু, তুমি শত্রু তোমার, তুমি বন্ধু তোমার। তার মানে এখানে কাকে বোঝানো হয়েছে এই শব্দটা দ্বারা? ইউ হাইপোক্রাইট লেকচার, হে ভণ্ড মানুষ, তুমি নিজেরই শত্রু, আবার তুমি তোমারই বন্ধু। কথা বুঝছো তো? অর্থাৎ এই অংশে কবি একজন পরিচিত ব্যক্তি অর্থাৎ স্টেটসনকে দেখে তাকে ডাকে, যিনি আগে তার সাথে মিলিটারি যুদ্ধে বা কোনো কঠিন পরিস্থিতিতে তার সাথে একই সাথে জাহাজে ছিল। সে সেই ব্যক্তির বাগানে গাছের মতো রূপিত একটা বীজের কথা উল্লেখ করছে এবং জানতে চাইতেছে যে তোমাকে যে তুমি যে বীজটা দিয়েছিলে বাগান থেকে, সেইটা কি ফুল হয়েছে কিনা, অথবা সেটা কি তুষারপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। কবি আরো বলছে যে এই তুমি তোমার বাগানটা কুকুর থেকে সাবধান রাখবা। তার মানে কি কুকুরটা যে কোনো সময় তোমার এটা খুঁড়ে মাটি খুঁড়ে এটাকে বীজটাকে ধ্বংস করে দিতে পারে। তার মানে তিনি মানব জাতিকে বলতেছে যে মানুষ কি, মানুষ মূলত মানুষেরই শত্রু বা বন্ধু। এখানে নিজেরাই কি করে? নিজেরাই পারে নিজেদের ধ্বংসের হাত থেকে রক্ষা করতে।